সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরের দিকটা যেন আসতে ইচ্ছে করে না। আর গতকালকে তো মা ছিল, আমার আগেই দেখি মা উঠে চলে এসছে। ওই দেখো মা, আমি দরজা খুলে বেরিয়েই দেখি কোথায় গেল, তারপরে দেখি আচ্ছা রাস্তায় একটু হাঁটতে গেছে। মা তো বাড়িতে একটু হাঁটতে পারে না, আমাদের বাড়িতে যখন ছিল তখন সকালবেলা করে একটুখানি হাঁটতে যেত। আর বাড়িতে কি হয়েছে, বাড়ির সামনের রাস্তায় তো পুরো এখন জল ভর্তি, এই জল চলবে পুরো পুজো পার করে যাবে। বাড়িতে একটু হাঁটতে পারে না, আর ছাদের ওপরেও উঠতে পারে না। তোমরা তো দেখেইছো আমার বাপের বাড়ির বারান্দাটা কত বড়, ওই বারান্দার মধ্যেই একটু পায়চারি করে। তোমরা অনেকেই বলেছো দিদিভাই মাকে বলবে ব্যায়াম করতে। হ্যাঁ, মা ব্যায়ামই করে, ডাক্তারও বলে দিয়েছে মার ব্যায়ামেই কমবে। আর ফিজিওথেরাপি করানোর কথাও এক দিদিভাই বলেছো, কিন্তু কি বলো তো, ফিজিওথেরাপি মাকে করিয়েছিলাম 1 মাস মতো, কিন্তু ডাক্তার বারণ করেছে, মাকে বলেছে একটু ব্যায়ামের মধ্যে থাকতে। যেহেতু মার বাতের রোগ, কোনো আলাদা মেডিসিন কি সেইভাবে নেই কিছুই, ওই ব্যায়াম করবে, যতটা ভালো থাকে থাকবে। যাই হোক, আমি তো উঠে গেছি, তবে আজকে সকালবেলায় সেরকম একটা কাজ নেই। আর জানো তো, মা থাকলে আমি একটু কাজ করে শান্তি পাই না। কেন বলো তো, যখন মা অসুস্থ ছিল তখন সত্যি কথা সারা দিন সকাল থেকে ওই সোফাটার মধ্যে সারা দিন শুয়ে থাকতো। যখন যখন আমি খেতে দিতাম শুধু উঠে বসে খেত। কিন্তু যেই এখন একটু সুস্থ হয়েছে, ঠাকুর করুক আমার মা এরকমই সুস্থ থাক, তো যেই একটু সুস্থ হয়েছে না, মিনিট 5ও বসতে পারে না, জানো না। আর ওনার জন্য আমি একটু শান্তিতে কাজগুলো করতে পারি না। কারণ কি, আমি যেই কাজটাই একটু ফেলে রাখবো যে 2 মিনিট বসে নিই তারপরে করব, উনি দেখি গিয়ে ওখানে দাঁড়িয়ে যায়। সকালবেলা দেখো, আমি ঘুম থেকে উঠেই দেখি, আমি ভাবলাম কি করছো, বললাম কি করছো, বললো কিছুই না, একটু হেঁটে আসলাম। তারপরেই এসে উনি ওনার কাজ খুঁজছে কি করবে। আমি তারপরে সাইকেল বার করতে গিয়ে বললাম চুপ করে এখন ওই সোফাটার ওপরে বসো, তোমার এখন কোনো কাজ নেই। আমাকে বলছে তুই সাইকেল বার কর, আমি ঘরটা ঝাঁপ দিই। আমি বললাম না, কিচ্ছু করতে হবে না, তুমি ব্যায়াম করো। ওই দেখো আবার ব্যায়াম করা আরম্ভ করেছে। তো ডাক্তার অনেকগুলো স্টেপ দেখিয়ে দিয়েছে, সেগুলো করছে। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, ওই দেখো এখনও দরজা বন্ধ, ঘরের ভেতর তো বিশাল ঠান্ডা। আর বারবার আমি একটুখানি বাইরে কাজ করছি আর ঘরের ভেতরে গিয়ে একটু দাঁড়াচ্ছি। সকালবেলাটা না খুব ভালো লাগে, জানো তো, রাত্রিবেলায় এসি চলে, তারপরে পাখা চালিয়ে দিই, আর ঘরটা এত ঠান্ডা থাকে সকালবেলা, বেশ ভালো লাগে। বাইরে কাজ করতে করতে যেই একটু ঢুকি, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। মোটামুটি 8টা 8:30 অবধি এই ঠান্ডাটা চলে। আমরা বেশিক্ষণ এসি চালাই না, মোটামুটি 3 ঘন্টা রাত্রিবেলায় চালাই, তারপরে পাখা চালিয়ে দিই, ব্যাস। সারা দিনে আমাদের এসি বলতে ওই 3 ঘন্টাই চলে। আবার এই এসির গল্প করলেই তো একজনের আবার কমেন্টে ভরে যাবে। জানি না আমাকে নিয়ে তার কিসের এত অস্বস্তি, আমি এটা বুঝতে পারি না। আমাকে ভালো না লাগলে তোমার মোবাইলের নেট খরচা না করে দেখো না, এটা হচ্ছে আসল কথা। কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি জবের থেকে আবার ভিডিও করা আরম্ভ করেছি, প্রত্যেকটা দিন আমি যা করছি তাতেই অস্বস্তি। এসির কথা বললেই আবার বলবে বিল দিতে পারবে না, আবার এখন এসি কিনে হাওয়া খাবে, বিল দেওয়ার সময় আবার এগুলো নিয়েই নাটক করবে। তো কী যে বলি আর কী যে করি কিছু বুঝে উঠতে পারি না। হ্যাঁ, তোমরা অনেকেই এই কথা বলো যে পম্পা কারোর কথায় কান দিও না। আসলে কি বলো তো, না বলেও পারি না, জানো তো। মানুষের বলে না, কেউ কারোর ভালো দেখতে পারে না, জানো তো, কেউ কারোর ভালো দেখতে পারে না। শুধু আজকে সোশ্যাল মিডিয়া বলে না, আমি এটা লক্ষ্য করেছি জবের থেকে। সত্যি কথা, আমরা ঘর বাড়িটা করেছি, বিশ্বাস করো, ঘর বাড়িটা করেছি, একটা একটা করে জিনিস কিনেছি। যাই হোক, তোমাদের দাদাভাই এইটুকুনিও তো করেছে অনেক কষ্টে। হ্যাঁ, মিউনিসিপ্যালিটির টাকা দিয়েই ঘর করেছি। আমাদের মতো কত টাকা পয়সা আলারা আছে, তারা মিউনিসিপ্যালিটির ঘর ছাড়েনি, আর আমরা তো এলিপেতি। তো সেই কারণেই ভাবি যে আমরা যেই একটু একটু করে এতদিনে পরে একটু সুখের মুখ দেখেছি না, এটা আমার আশেপাশের লোকেরও সহ্য হয় না। এরা তো সোশ্যাল মিডিয়ার লোক তো আমার অনেক দূরে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি সত্যি কথা অতটা কিছু মনে করি না, সেই কারণে আমি কমেন্টের কোনো রিপ্লাইও করি না আর বলতেও চাই না। যাই হোক, দেখো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আজকে সকালবেলা আর বাসন কোসন কিচ্ছু মাজার নেই, কারণ ওই যে বললাম কালকে রাত্রিবেলায় মা সব মেজে ঘষে রেখেছে, বারণ করলেও শোনে না। তারপরে তোমাদের দাদাভাই বলে থাক কিছু বলো না, আবার রাগ করবে, সেই কারণে কিছু বলিনি। কালকে খাওয়া দাওয়ার পরে যা বাসন কোসন ছিল সব মেজে ধুয়ে রেখে দিয়েছে। এই দেখো, তোমাদের দাদাভাই গাড়ি সরায়, সাইকেল সরায়, তারপরে আমি কলপারের দিকে আসি। ওই যে বলেছি না, তোমাদের দাদাভাই পাইপ নিয়ে এসছে, তো আমার চিন্তা হয় না, সিঁড়ির ঘরের ওপর দিকটা ছাওয়া পড়ে গেলেই আমি বসি আমার কাজ করতে। কিন্তু কে কার কথা শুনে, আমি ঘরটা ঝাঁট দিতে দিতে এসে দেখি জামা কাপড় নিয়ে বসে গেছে।
মারা এমনই হয় জানো তো, মারা কিন্তু ছেলে মেয়েদের কষ্ট ঠিকই বোঝে। তো মাও বুঝতে পারে যে আমার কাজ করতে এখন একটু কষ্ট হয়। তো দেখো এখানে বসে গেছে জামা কাপড় নিয়ে। বারবার বলছি তুমি হাতে জোর পাবা না, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় প্রত্যেক দিন ছাড়ে, তো ওর কাজের জামা কাপড় নোংরা থাকে, ওগুলো একটু জোর না দিয়ে কাচলে পরিষ্কার হয় না। কে কার কথা শুনে ওই রোদ্দুরের মধ্যে বসে বসে জামা কাপড় এক বালতি কাচলো। কিছু বলিও নি, আবার রাগ করবে, বেশি বললে তো আবার রাগ করবে, সেই কারণে কিছু বলিনি। এদিকে দেখো চলে এসেছি, এবার ঘরটা ঝাঁট দেবো না, তখন ঘরটা ঝাঁট দিইনি, ভুল করে বলেছি। তো ওই ঠাকুর ঘরের ওই দিকটা দিয়ে পুরো ঝেড়ে এসেছি, তারপরে ঘরের দরজা খুললাম। কালকে আমি, মা, মনা তিনজনে খাটের ওপরে শুয়েছি, আর তোমাদের দাদাভাই নিচে শুয়েছে। গুলু যখন ছিল তখনও তাই, গুলু, আমি, মনা তিনজন খাটে শুয়েছি, তোমাদের দাদাভাই নিচে শুয়েছে। আর কেউ যখন না থাকে আমরা তিনজন এখন খাটেই শুয়ে পড়ি। তো মেয়ে শোয়, আমি শুই, আর তোমাদের দাদাভাই, তিনজন আমাদের খাটে হয়ে যায়, কারণ এখন তো আর গরমটা লাগে না, রাত্রিবেলায় ঘরের ভেতর ঠান্ডাই থাকে, কোনো অসুবিধা হয় না, তিনজন খাটেই ঘুমিয়ে পড়ি। তো দেখো এখানে নিচে বালাপোস্টটা তুলে দিলাম, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, কারণ কালকে রাত্রিবেলায় প্রায় 1:45-র সময় ও শুয়েছে। তো আর ডাকিনি, এখন বাজেই 8টা মতো, তো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি আবার লাইট বন্ধ করে ঘরটা ঝাঁট দিয়ে বাইরে চলে এসেছি। জামা কাপড়গুলো কেচেছিল তো মা, আমি সব মেলে দিয়েছি। দেখো মেলে ঠেলে দিয়ে ওনাকে বললাম এইবার তুমি ঘরে ঢোকো, আমার বাইরের কাজ আছে, ঠাকুরের বাসনটা ধোবো, সিঁড়ির ঘরটা ধোবো, এইটাও উনি করবে। আমি তারপর চেঁচামেচি করেছি শিগগিরই ঘরে যাও এই রোদ্দুর থেকে, কারণ আমি তো এই রোদ্দুরের মধ্যে বসে করব না, আমি তো সিঁড়ির ঘরের দিকে পাইপ লাগিয়ে নেব, তো তুমি ঘরে যাও। দেখেছো রোদটা, দেখেছো? জামা কাপড় তো মেলে দিয়েছি, পাইপটা লাগিয়ে একটু গাছগুলোয় আগে একটু জল দিয়ে নিই, সারাটা দিন রোদ্দুরের মধ্যে থাকে তো গাছগুলোয় জলই দেওয়া হয় না। আর ছাদের ওপর দিকে তো এখন আমার যাওয়াই হয় না, তো কালকে দেখি যদি টাইম পাই সকালের দিকে একটু সকাল সকাল উঠে সকালবেলার দিকে একটু ছাদে যাব, গিয়ে ছাদের গাছগুলোকেও একটু জল টল দেবো, ছাদটাও ঝাঁট দেওয়ার ইচ্ছা আছে। এখন সিঁড়িতে খুব কমই উঠি, তো সেই কারণে ওঠা হয় না। যাই হোক দেখো এখানে ঘরের সামনে অনেকগুলো গাছ লাগিয়েছি, সব গাছে অল্প অল্প করে ফুল ফুটেছে, দেখতে কিন্তু বেশ ঘরের সামনেটা ভালো লাগে। সকালবেলা করে একটু গাছগুলোয় জল দিয়ে দিলে সারাদিন রোদ্দুরে থাকলেও অসুবিধা হয় না। ঘরঠর ঝাঁট দিয়ে চলে এসেছি, মাকে বললাম যাও তুমি একটুখানি গায়ে জল ঢেলে নাও। মা বললো আমি একটুখানি স্নান করে নিই একেবারে সকালবেলায়। তো আমি বললাম যাও তাহলে বাথরুমে চলে যাও, স্নান করো, আর আমি বাইরের দিকের এই দুটো কাজ আছে করে নিই। সিঁড়ির ঘরের ওপরে দেখো পাইপ নিয়ে নিয়েছি, এখন একটুখানি ধোয়াবো ভালো করে, ধুয়ে একেবারে এখানে বসে ঠাকুরের বাসনটা মেজে স্নান করে নেব, তাড়াতাড়ি হয়েও যাবে, তারপরে গিয়ে ঘরে যাব। সবজিওয়ালা এসেছিলো, তার মাঝখানে অনেক কিছু সবজিও নিলাম। তো মাকে বললাম যাও এবার তুমি পাখার তলায় বসে সবজিগুলো কাটো, কারণ অনেক কিছু একটু কাটাকুটির আছে। আর মা আসলেই আমি একটু শাক পাতা বলো, লতি বলো, এই সমস্ত না একটু নিই। কেন বলো তো? আমি তো সবজি কাটতে একদমই পছন্দ করি না, আমার একদম ধৈর্য ধরে না সবজি কাটতে, তো মা থাকলে আমার এগুলো মানে বেশ ভালো লাগে। এ দেখো মিষ্টুর জন্য শাক নিয়েছিলাম, এখানে 2 আঁটি মিষ্টুর জন্য রেখেছি, আর 2 আঁটি শাক আমাদের করবে বলে মা কেটেছে। কলমির শাক, কলমির শাক খেতে আমার খুব ভালো লাগে। আর ওখানে লাউ শাক নিয়েছি, লাউ শাকের ডাঁটা নিয়েছি, লাউ শাকের ডাঁটা চচ্চড়ি করব, তো সেই কারণে ওটাও কেটেছে। দেখতে দেখতে সময়টা কিন্তু অনেকটা, প্রায় 1-1.5 ঘন্টা পর আবার এই ভিডিওটা আরম্ভ করেছিলাম, কারণ আমি স্নান করে এসে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা সকালের খাবার খেলাম, মাকে দিলাম দুধ দিয়ে রুটি দিয়ে, আর আমি খেলাম আম দিয়ে মুড়ি দিয়ে, আর মেয়ে খেলো গোলা রুটি, 3জন 3 ভাগে খেলাম। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণেই বেরিয়ে গেছে, তো সেই কারণে ও কিছুই খায়নি, বলেছিলাম ছাতু খাবে নাকি, তো বললো না খাবে না। ওদিকে আমি খাবার দাবার করতে করতে মাঝখানে খেয়ে নিয়ে তারপরে মাও আস্তে আস্তে, সবজি কাটতে একটু টাইম লাগে, খুব একটা তাড়াহুড়ো তো করে কিছু করতে পারে না, অনেকগুলো সবজি কাটাচ্ছিল, তো সেগুলোই বসে বসে কাটছে। লতি নিয়েছি, লতি ছাড়াচ্ছে, কারণ বিকেলবেলা মা চলে যাবে, তো আমাকে বলছে লতিটা ছাড়িয়ে দিয়ে যাই। তো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে চিচিঙ্গাও ছিল, তো কাটার আলিশ সে খাওয়াও হয়নি, সেগুলোও কেটে কুটে রেখেছে সবই। তো আমি এদিকটায় চলে এসেছি রান্নাঘরে, এখন সকালের টিফিনের বাসন কোসনগুলো ধুলাম, আর যা যা সবজি কেটেছে সেগুলো ধুয়ে ঠুয়ে একেবারে গুছিয়ে নিলাম। এরপরে রান্নাটাও বসিয়ে দেবো, কারণ টুকটুক করে আজকে অনেক কিছুই রান্না হবে। তো মাছ টাছ কিছু নিইনি, কারণ সত্যি কথা গরমের মধ্যে মাছ খেতে একদম ভালো লাগে না।
এই গরমের মধ্যে দেখবে শাকসবজিগুলোই কিন্তু একটু বেশি ভালো লাগে খেতে। তো সেই কারণে মাকে জিজ্ঞাসা করলাম তুমি কোনো মাছ খাবা নাকি, তো মা বললো না মাছ টাছ করিস না, গরমের মধ্যে ভালো লাগে না। তো সেই কারণে আর মাছের ঝামেলায় রাখিনি, যা ছিল সেটাই রান্না করতে নিয়েছি। ওদিকে মুগ ডাল করতে নিয়েছি মাছের মাথা দিয়ে, তো মেয়ে খুব ভালো খায় মাছের মাথা দিয়ে ডাল। আগের দিন দিদির বাড়িতে করে দিয়েছিল, দুদিন খেলো, তো আমাদেরও মাছের মাথা ছিল অনেক দিন ধরেই। তো মেয়ে বললো মা আমার জন্য একটু ডাল করো, আর আমি দোকান থেকে আলুর চিপস কিনে নিয়ে আসবো, আমার হয়ে যাবে। আর একটা কিছুও মেয়ে খাবে না। এখানে রান্না করতে নিয়েছি আমি, শাক ভাজাটা হয়ে গেছে আমার, চাল ধুয়ে রেখেছি, এখনই ভাত বসাবো। তো ওইদিকে ভাত করলাম, ডাল করলাম, শাক ভাজা করলাম, আর লাউ শাকের ডাঁটা চচ্চড়ি করলাম, আর লাউ পাতা বাটা করলাম। আর মা একটা জিনিস রান্না করবে, মায়ের হাতের পাতুরি খেতে তো ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজে পারিই না পাতুরি করতে। মা যখন আসে বা আমাদের যখন খেতে ইচ্ছে করে, সত্যি কথা আমরা মাকেই বলি, তো আমার মা আলু মানে একটু আলু দিয়ে একটা চাপটি মতো করে, দারুণ লাগে ওটা খেতে। তো আজকে বললাম মা আলু দিয়ে করতে হবে না, ঝিঙে দিয়ে করবে, তো মা সেটা করবে, তোমাদেরকে পরে আমি রেসিপিটা দেখাচ্ছি। ওদিকে রান্না করতে করতে আমি বারবার ঘরেও আসছি, কারণ ঘরটাও গুছিয়ে নিই। ওদিকে মেয়ের স্নান হয়ে গেছে, আর সকালবেলা যা জামা কাপড় কেচেছি রোদে কেচেছে মা, আমি তো কাচিনি, তো রোদের যা তাপ সব কিছু দেখো শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, একেবারে সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দেবো। আর ঘর দুয়ার সব কিছুই গোছানো হয়ে গেছে, শুধু বিছানাটা গোছানো বাকি। তো তোমরা গতকালকে না, তার আগের দিনকে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তুমি চাদরটা কত দিয়ে কিনেছো, তো অবশ্যই বলতে। আসলে কী বলো তো, আমার না কমেন্টের কথাগুলো মানে কমেন্টের উত্তরগুলো দেওয়ার কথা মনেই থাকে না। তো যাই হোক, এই চাদরটা আমি কিনেছিলাম পুজোর সময়, যেই বৌদির বাড়ির থেকে আমি জামা কাপড় নিই, ওই বৌদির বাড়ির থেকে আমি এই চাদরটা কিনেছিলাম 450 টাকা দিয়ে। তবে বেশি নিয়েছে, আমার সেম এরকমই পিঙ্ক কালারের একটা চাদর আছে, সেটা আমি 300 টাকা দিয়ে স্টেশন থেকে ক্যাশ টাকায় কিনেছিলাম। যেহেতু বাকিতে নিয়েছি পুজোর সময়, তোমরা জানোই একটু দাম তো বেশি নেবেই, 450 টাকা নিয়েছিল। তো যাই হোক, দেখো এখানে জামা কাপড় সব ভাঁজ করে রাখলাম, চলো এবার ঘরটা গুছিয়ে বাদবাকি রান্নাটা কমপ্লিট করব। বারবার বাইরে একটু একটু করে মেঘ করছে আর রোদ্দুর উঠছে, হাওয়া বাতাস যাও দিচ্ছিল সব বন্ধ হয়ে গেছে। যা গরম লাগছে, মনে হচ্ছে কতক্ষণে কাজ শেষ করব আর কতক্ষণে গিয়ে আবার একটু গায়ে জল ঢালবো। সত্যি কথা বলতে কী বলো তো, সকালবেলা উঠে কাজ করলে আলাদাই একটা এনার্জি লাগে, তারপরে বেলা বাড়ার সাথে সাথে না শরীর পুরো ছেড়ে দেয়, তখন আর মনে হয় না কাজ করি। সত্যি তাই ভাবি, আমরা ঘরের ভেতর থেকেই এমন করি, আর যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট হচ্ছে। অনেক দিকে দেখছি শুধু আমি চারিদিকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে যে বৃষ্টি কবে হবে ভগবানই জানে। আর আমি এই কথা বললেই আমার মা বলে তুই চুপ কর তো, বৃষ্টির কথা বলিস না, বৃষ্টি হলেই তো আমার একদম আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ বাড়ির সামনে পুরো জল জমে যাবে, ব্যাস মার আর বেরোনো বন্ধ হয়ে যাবে, আর আমরা একটু মরছি বৃষ্টির জন্য। তোমাদের দাদাভাইও বলে তুমি ঠাকুরকে বৃষ্টির জন্য বলো না, আমার কাজের মার্কেটটা যেরকম আছে তাহলে আবার বসে যাবে, কারণ শীতকাল বর্ষাকাল এগুলোতে তো তোমাদের দাদাভাইয়ের কাজ সেরকম হয় না। এই গরমকাল সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই গরমটার জন্য। গরমটার সময় তোমাদের দাদাভাইদের যেই লাইনে কাজ করে সিলিংয়ের কাজ, সেটা কিন্তু গরমেই সবথেকে ভালো হয়। যাই হোক, দেখো এই যে মা সবজি কেটে উঠলো কিছুক্ষণ আগে, আমার রান্না এদিকে সব কমপ্লিট। এখানে মা ঝিঙে দিয়ে পাতুরি করতে নিয়েছে, অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, আর দিয়েছে একটুখানি আটা, আর দিয়েছে একটু কালো জিরে লঙ্কা, মানে হলুদ নুন, ব্যাস দিয়ে ভালো করে মাখিয়ে, তো এইটাই মানে অসাধারণ লাগে। বলে না মায়ের হাতের রান্না সব কিছুরই আলাদা একটা স্বাদ। এই খাবারটা এত সাধারণ, মা এত সাধারণভাবে করে, কিন্তু বিশ্বাস করো এত ভালো লাগে আমার মায়ের হাতের এই পাতুরিগুলো খেতে। আমার মা সব কিছু দিয়ে পাতুরি করে, আলু দিয়ে বলো, ঝিঙে দিয়ে বলো, চুনো মাছ দিয়ে বলো, বেশ সুন্দর করে আমার মা এই পাতুরিগুলো, লতি দিয়ে, এত ভালো লাগে, মানে মুখে লেগে থাকে। আজকে মা ঝিঙে দিয়ে করেছিল, আমরা একবেলাতেই সব খেয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি ডাটা চচ্চড়িটা তো কুমড়ো দিয়ে মানে মুগ ডাল দিয়ে আর বড়া দিয়ে করেছিলাম, আলাদা করে আর রেসিপি কিছু শেয়ার করিনি, ব্যাস যতটুকু পেরেছি দেখিয়েছি। এই গরমের মধ্যে মনে হয় কত তাড়াতাড়ি রান্না করব আর এখান থেকে সরবো। তো
তো যা গরম লাগে। আর রান্না করার সময় তো বারান্দার পাখাটা চালাতে পারি না, কারণ তেল মশলাগুলো ওড়ে। এমনিই আমার জানলাটা ভুল করে এতটা উঁচুতে, ব্যাস তারপরে যদি আরও পাখা চালাই দেখতে হবে না, আমার এই ঘরের রং দুদিনও থাকবে না। তো তোমাদের দাদাভাই বলেছে যে এর পরের দুটো কাজ করে তারপরে দেখছি চিমনি কিনবো। তো হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। একজন আমাকে বলেছে দাদাভাইয়ের শখ পূরণ করেছে, তোমারটাও এবার পূরণ করো। ওই যে বলেছি না, সবই পূরণ হবে। কি বলো তো, একটু ধৈর্য ধরতে হবে আর একটু আশা রাখতে হবে। হাল ছাড়লে হবে না, সব কিছুই হবে, একটু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠে সন্ধে ধরালাম, তারপরে তোমাদের দাদাভাই মাকে নিয়ে চলে গেল। মাকে বলেছিলাম থাকতে রবিবার অবধি, কিন্তু মা থাকবে না, বাবার রান্না বান্না করা নেই, তো সেই কারণে পাখার আওয়াজ হচ্ছে। পাখা তো বন্ধ করতেই পারবো না। সন্ধে দিয়ে আসলাম, এত গরম লাগছে, ঘরের হাওয়াটা তাও একটু ভালো লাগছে, কিন্তু বাইরের দিকটা প্রচুর গরম লাগছে। না, এসি চালাইনি, ভয় নেই। অনেকে তো তোমরা বলছো, তো এক দিদিভাই তো খালি আমাকে কমেন্ট করে বলেই যায় এই কথাটা, এসি কিনেছো, এসি চালিয়ে হয়তো বিল দিতে, সেই কারণে এসির বিল মেটাতে পারবো না। এত এসির হাওয়া খেয়ে লাভ নেই, ওই রাত্রিটুকুই ঠিক আছে। তবে এই যে পাখার হাওয়াটা একটু বসেছি, শরীরটা একটু শান্তি। মাকে নিয়ে চলে গেল, চা বিস্কুট খেয়ে মা গেল। মা নিজেই চা করেছিল, তোমাদের দাদাভাইও খেলো, মাও খেলো। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসছে বলে ওকে দিয়েই পাঠালাম, নাহলে আমিই যেতাম দিতে। সন্ধে সন্ধে ধরিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছি, একটু পাখার তলায় বসেছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। ভিডিওটা তো ওইখানেই স্টপ করে দিয়েছি। খাওয়া দাওয়া করার পর থেকেই এত ঘুম পাচ্ছিল আর এত মাথা যন্ত্রণা করছিল, কিচ্ছু ভাল লাগছিল না। খাওয়া দাওয়া শেষ করেই একটু অমৃতাঞ্জন লাগিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। ঘরে শুইনি, ওই বারান্দায় যেখানে ডাইনিং টেবিলটা আছে ওইখানের পাখাটায় হেব্বি সুন্দর হাওয়া, ওখানটায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলার থেকে পড়লো আবার ঝিরিঝিরি একটু বৃষ্টি, ঘুম ভেঙে গেল। উঠে আবার যা তোলার সেগুলো বাইরে থেকে তুললাম, তখন থেকে ব্যাস বসেছিলাম। তারপরে মার সঙ্গে একটু গল্প টল্প করলাম। তোমাদের দাদাভাই ঢুকলো, দুপুরবেলাতেই চলে এসেছিলো, 3:30 পৌনে 4টে নাগাদ চলে এসেছিলো। তো ও আসার পরেও তারপরে বললাম যাও তাহলে গিয়ে তুমিই দিয়ে আসো, তাহলে আমার আর যেতে হবে না। আমি গেলে তো আমার রিক্সা ভাড়া 30-60 টাকা দরকার। মেয়েও চলে গেছে পড়তে, আর এখন কোনো কাজ নেই, এখন একটু শোবো, আর খাটেই শোবো, ঘরেই শোবো। শুয়ে তারপরে রাত্রিবেলায় দেখি খাবার দাবার সবই আছে, হয়তো একটু ডিমের অমলেট করলে করতে পারি, কারণ তোমাদের দাদাভাই খাবার ভালো খায়নি, ওই ডাটা ফাটা তো ওইসবও খাই না। তো ও আসবে কথাই ছিল না, তাহলে আমি ডিম রান্না করতাম। ও আসবে তো কথাই ছিল না। তো তারপরে রাত্রিবেলা যাই হোক একটু কিছু করে খেয়ে নেবো, আর এখন দুধ চাল দেবো, দুধটা খাবো, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা থাক এই অবধি, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।